আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা লিনিয়ার অ্যালজেব্রার বেসিস এবং ডাইমেনশন এটার শেষ করতে চাচ্ছি। তো আজকে আমরা যেটার বেসিস এবং ডাইমেনশন করব সেটা হচ্ছে সাবস্পেসের। তো আমি একটু লিখতে চাই যে বেসিস অ্যান্ড ডাইমেনশন অফ দ্য সাবস্পেস। আমরা হচ্ছে সাবস্পেসের বেসিস এবং ডাইমেনশন সম্পর্কে জানতে চাই। তো এটা জানার আগে আমি কিছু কিছু আবার নোট দিচ্ছি। প্রত্যেকটা নোট একটা করে এমসিকিউ, বারবার বলছি, প্রত্যেকটা নোট একটা করে এমসিকিউ। অনেকে বলতে পারেন যে আমরা মনে হয় এমসিকিউ প্র্যাকটিস করি নাই, বাট আমরা কিন্তু এই যে নোট দিয়ে এমসিকিউ গুলো লিখে দিচ্ছি। দ্যাট ইজ ডাইমেনশন কখনো নেগেটিভ হয় না, এটা একটু লিখে নেন। ডাইমেনশন কখনো নেগেটিভ হয় না। ওকে, 2 নম্বরে এটা তাহলে মনে রাখবেন, যেহেতু ডাইমেনশন নেগেটিভ হয় না, তার মানে এই সূত্রটা মনে রাখবেন, সেটা হচ্ছে যে ডাইমেনশন তাহলে 0 অথবা গ্রেটার দ্যান 0 হয় কার? সাবস্পেসের। আর লিখে দিলাম সাবস্পেসের ডাইমেনশন। সাবস্পেসের ডাইমেনশন থেকে বড় অথবা সমান হতে পারে ভেক্টর স্পেসের ডাইমেনশন। ওকে, ভেক্টর স্পেস এর ডাইমেনশন। স্বাভাবিকভাবে নোট 2 দিয়ে আমি আরেকটা জিনিস লিখে দিই, তাহলে ডাইমেনশন 0 কার? এরকম হতে পারে। তা আমাদের এটার প্রমাণ আছে, বাট আমরা তো যাচ্ছি না, আমরা লিখে দিচ্ছি। আমরা জানি ডাইমেনশন 0 হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু, যদি থিটা হয়, থিটা দ্বারা আমরা বুঝাচ্ছি নাল ভেক্টর, এর ডাইমেনশন হচ্ছে সবসময় 0 হয়। এর ডাইমেনশন অর্থাৎ নাল ভেক্টরের ডাইমেনশন হচ্ছে 0 হয়। আমরা একটু লিখে নিচ্ছি যে 0 হয়। ওকে, এরপরে এরকম কোশ্চেন আসতে পারে যেটা আসলে এমসিকিউর জন্য উপযোগী, তাহলে আমরা করতে চাই এমসিকিউ নাম্বার 1। আর নোটগুলোও কিন্তু একটা একটা করে এমসিকিউ। ফাইন্ড এ বেসিস, আমাকে বেসিস খুঁজতে বলছে, এন্ড দ্য ডাইমেনশন অফ দ্য সাবস্পেস। কোন সাবস্পেস? বলছে সেই সাবস্পেসটা ডাব্লিউ অফ R3, অর্থাৎ ভেক্টর স্পেসটা এখানে R3, যেখানে হয় আর ডাব্লিউটা কিরকম আছে? বলছে ডাব্লিউটা এরকম, এরকম ট্রিপল অর্ডারের আছে। সাথে সাথে বলছে ট্রিপল অর্ডারে থাকলেই হবে না, তাদের যে যোগফল সেটা হচ্ছে আপনার একটা 0 হবে। ঠিক আছে, এখন আমাকে বলছে যে এর বেসিস কত। ওকে, আমাদের এখানে আসলে বেসিস চাইবে না, মনে করেন বলে দিল যে ডাইমেনশন কত, ফাইন্ড দ্য ডাইমেনশন। ফাইন্ড এ, এরকম লিখে দিন। একটু কোশ্চেনটা ঘুরাই দিই, এখানে লিখে দিলাম যে ফাইন্ড দ্য ডাইমেনশন। ওকে, আমাকে ডাইমেনশন বের করতে বলছে। তো এটা শর্টকাট ট্রিক্স আছে, শর্টকাট ট্রিক্সটা আপনি লিখে নেন। এটা তো আমরা জানি যে এইগুলো কিন্তু একটা সাবস্পেস। এটা দেখেন, এটা একটা সাবস্পেস, আমরা কিন্তু এটা প্রমাণ করেছি, আপনাদের সবার মনে থাকার কথা। তো এই সাবস্পেসের ডাইমেনশন বের করতে গেলে এটার শর্টকাট ট্রিক্স আছে। তো এই কারণে এইটার আমরা শিখাচ্ছি, নাহলে শিখাতাম না, এগুলো বড় করে করা হয়। তো শর্টকাট ট্রিক্স হচ্ছে, এখানে দিবেন হচ্ছে আননোন মাইনাস ইকুয়েশন, এটা থেকেই আমরা বের বের করতে পারবো। এখানে এই যে এটা দেখতে পাচ্ছি, এই যে এখানে এখানে আননোন হচ্ছে এক্স ওয়াই জেড, তাই না? তাহলে আননোন সংখ্যা কত? 3। ইকুয়েশন সংখ্যা কত? এখানে একটা ইকুয়েশন আছে, দেখি তো বুঝতে পারছি কিনা। তাহলে ইকুয়েশন সংখ্যা হচ্ছে 1। তাহলে এই কারণে এই যে যে একটা সাবস্পেস আছে তার ডাইমেনশন হচ্ছে আপনার 2। দেখি তো বুঝতে পারছি কিনা। তাহলে এখানে বলতে পারে যে সুতরাং ডাইমেনশন অফ ডাব্লিউ এটা ইকুয়ালস টু 2। তাহলে এরকম অপশন থাকতে পারে 1, 2, 3, তারপর হচ্ছে না, এরকম অপশন থাকতে পারে। এটাকে এমসিকিউ নাম্বার 1।
সেরকমও থাকতে পারে কখনো কখনো এমসিকিউ নাম্বার হচ্ছে 2, এরকম যে আসলে ডাইমেনশন আমাকে খুঁজতে বলছে, তো ফাইন্ড দ্য ডাইমেনশন, বা এরকম লিখতে পারে দ্য ডাইমেনশন of the subspace W of R3, তার মানে এখানে ভেক্টর স্পেসটা হচ্ছে R3, যেখানে ডাব্লিউটা কিভাবে বলা আছে, বলছে ডাব্লিউটা হচ্ছে এরকম যে এক্স ওয়াই আর জেড এর অর্ডার পেয়ারের, ঠিক আছে, ট্রিপল অর্ডারের, সরি নট অর্ডার পেয়ার, মানে ট্রিপল অর্ডার। এখানে এরকম একটা ব্যাপার থাকবে, এই কন্ডিশন মানতে হবে সাথে সাথে। ওকে, তাহলে আমরা অপশনগুলো দিয়ে দিই। অপশন আছে হচ্ছে মনে করেন 1 2 3, বি হচ্ছে 4। এখন আমরা একটু দেখতে চাই, তাই শর্টকাট কি বলছিলাম জানো, শর্টকাট হচ্ছে সাবস্পেসের যদি আমাকে এরকম ডাইমেনশন বের করতে বলে, শর্টকাটটা হচ্ছে আবার লিখে দিচ্ছি, যে এটাই লাস্ট, এটাই লিখে দিব, আর লিখবো না, যে আননোন মাইনাস হচ্ছে ইকুয়েশন। তো আননোন মাইনাস ইকুয়েশন, এখানে আননোন কয়টা আছে, এক্স ওয়াই জেড 3টা, ইকুয়েশন কয়টা আছে 2টা, কস টু 1, তার ডাইমেনশন কত হলো 1 হবে। ওকে, এরপর আমরা যদি চাই এমসিকিউ নাম্বার হচ্ছে 3, তো এমসিকিউ নাম্বার হচ্ছে 3, এখানে কি বলছে, বলছে দ্য ডাইমেনশন of s of r to the power 4, সেটাকে এমন ভাবে ডিফাইন করা আছে বাই s সমান x y z w r to the power 4 আছে এখানে, যেখানে x plus y plus z plus w এটা ইকুয়ালস টু 0। তো এখানে কি হবে, এক নাম্বার অপশন আবার সিমিলারলি 1 2 3 4, তাহলে শর্টকাট কি হবে, আননোন আছে 4টা, ইকুয়েশন আছে একটা, তার মানে 3টা। দেখি তো বুঝতে পারছে কিনা, তাহলে এরকম একটা ব্যাপার হবে, ঠিক আছে। ওকে, এমসিকিউ নাম্বার 4, কি বলছে, ফাইন্ড ডাইমেনশন কার এস ইন্টারসেকশন টি এর, যেখানে স্পষ্ট বলা আছে এস এন্ড টি আর subspace of r to the power 4 given by, এসটা কিভাবে দেওয়া আছে, বলছে এসটা হচ্ছে এরকম x y z w বিলং করবে r to the power 4 এ। এগুলো সম্পর্কে আমরা সবাই জানি, এগুলো বিস্তারিত আমরা বলেছি, যে এইগুলা এটাকে কি বোঝা হয় বা আসলে কি বলতে চাচ্ছে, অর্থাৎ এই সেটটাকে এমন ভাবে ডিফাইন করছে যেখানে আসলে এই 3টা 4টা জিনিস এরকম থাকবে, এবং হচ্ছে আপনাকে সাথে সাথে এই x এর সাথে 2 গুণ, তারপর y যোগ করলে যেটার সাথে 3 গুণ প্লাস w যদি যোগ করি তখন এটাকে 0 হতে হবে, এরকম এলিমেন্ট গুলো আপনার হচ্ছে এস সেটের মধ্যে থাকবে, ঠিক আছে। ওকে, এবং টি কিভাবে বলছে ডিফাইন করে দিয়েছে, বলছে এখানের মধ্যেও এরকম x y z w থাকবে, এবং মনে রাখতে হবে এখানে x 2y z 3w এটা ইকুয়ালস টু 0 হবে। তাহলে বলছে আমাকে ডাইমেনশন বের করতে বলছে, কার ডাইমেনশন বের করতে বলছে হচ্ছে s ইন্টারসেকশন টি এর। তাহলে আমরা পড়েছি এরকম একটা থিওরাম আমরা পড়েছিলাম, যদি s একটা সাবস্পেস টি একটা সাবস্পেস, তাদের ইন্টারসেকশন অবশ্যই সাবস্পেস হবে, ঠিক কি না। ওকে, তাহলে আমি যদি এখন এখানে এস আর টি কে আমরা ইন্টারসেকশন করি, তাহলে আমরা কিরকম লিখতে পারি না, যে এখানে সেই সমস্ত এলিমেন্ট থাকবে, কারা থাকবে, হচ্ছে এক্স ওয়াই জেড ডব্লিউ, এবং আমরা জানি
যে ইন্টারসেকশন মানে কি, এই দুইটা কন্ডিশনই মানবে, এই কন্ডিশন মানতে হবে, এই কন্ডিশন মানতে হবে। তাই এটাকে আমরা কেমনে লিখবো, 2x প্লাস y 3z প্লাস w ইকুয়ালস টু 0 হতে হবে, সাথে সাথে x প্লাস 2y প্লাস z প্লাস 3w এটা ইকুয়ালস টু 0 হইতে হবে। এখন আমরা যদি বের করি যে ডাইমেনশন অফ s ইন্টারসেকশন t কি আসবে, নাম্বার অফ আননোন কয়টা, 4টা। এখানে কয়টা আছে, ইকুয়েশন 2টা, তাহলে বলছে এটার ডাইমেনশন হবে 2। যদি অপশন দিয়ে দিত এ নাম্বার 1, বি নাম্বার 2, সি নাম্বার 3, ডি নাম্বার 4, তাহলে কি অপশন হইতো, বি নাম্বার। দেখে তো বুঝতে পারছি কিনা। ওকে, এরপর আমরা এমসিকিউ নাম্বার 5 এ চলে যেতে চাই। এমসিকিউ 5 এ বলছে ফাইন্ড dimension of the subspace is of the vector space 2/2, যেখানে এক নাম্বার এস, এস সেটাকে এরকম ভাবে ডিফাইন করা আছে, কত, এসি একটা ম্যাট্রিক্স বি আর ডি। আমরা এটা বিস্তারিত বলছি না, কারণ আমরা কিন্তু সবাই জানি এটা দ্বারা কি বোঝায়, এই যা R2/2 এটা দ্বারা বোঝায় সেট অফ অল রিয়েল ম্যাট্রিসেস, 2/2 অল রিয়েল ম্যাট্রিসেস, তাই না? ওকে, এটা আমরা সবাই জানি, এই কারণে আর বলছি না। যেখানে এ প্লাস বি এটা হচ্ছে 0 হবে। ওকে, তাহলে এর ডাইমেনশন কত? তো এটার ক্ষেত্রে ম্যাট্রিক্সের ক্ষেত্রে শর্টকাটটা লিখে রাখি, যে শর্টকাট হচ্ছে এখানে অর্ডার কত, অর্ডার হচ্ছে 2/2, মানে এলিমেন্টের সংখ্যা কত, তাহলে 4টা। তাহলে এলিমেন্ট সংখ্যা, এলিমেন্ট মাইনাস কন্ডিশন। ওকে, এলিমেন্ট হচ্ছে 4, কন্ডিশন সংখ্যা আছে 1, হবে 3। তাহলে এখানে এটার অপশন কত হবে, 1 2 3 4, বলছে এটার অপশন হবে 3। দেখে তো বুঝতে পারছি কিনা। ওকে, এরপরে এমসিকিউ নাম্বার হচ্ছে 6, এমসিকিউ নাম্বার 6 কি বলছে, এরকম বলছে ফাইন্ড ডাইমেনশন of the subspace is of the vector space are 2/2, যেখানে, ওকে এখানে কি আমি, ওকে এটা 2 নাম্বার ছিল। এসটা কিভাবে দেওয়া আছে, এসও বলছে একটা ম্যাট্রিক্স, কি বলছে, ম্যাট্রিক্স। ওকে, যেখানে এ ও 0 ডি ও 0। ওকে, এর ডাইমেনশন কত বলছে, এ নাম্বার 1, বি নাম্বার 2, সি নাম্বার 3, ডি নাম্বার, ধরেন নাম দিয়ে দিলাম বা 4 দিলাম। এবার আপনাদের কাছে জানতে চাই এখানে কি হবে, এলিমেন্ট সংখ্যা কত, 4, কন্ডিশন কত, মনে হইতে এবারে একটা কন্ডিশন, বাট এখানে একটা না, a ইকুয়ালস টু 0, b ইকুয়ালস টু 0, আলাদা দুইটা জিনিস, তার মানে কন্ডিশন নাম্বার দুইটা আছে, তাহলে এখানে 2। অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 2। দেখে তো বুঝতে পারছি কিনা। তাহলে এরকম করে যা আসবে সেগুলো আমাকে করতে হবে। তো এতটুকু ছিল হচ্ছে আমাদের বেসিস এবং ডাইমেনশন পর্যন্ত। আপনারা জানেন সবাই যে ভেক্টর স্পেসের আরো অনেক কিছু করা যায়, বাট আপনি যদি তিতাস বইটাও দেখেন সেখানে দেখবেন এত কিছু নাই। ঠিক আছে, আমরা অনেক কিছু করে ফেলছি। এটা হচ্ছে আমাদের ভেক্টর স্পেস শেষ। আমরা এখন যেটা যেতে চাই সেটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। সেখানে কিছু কিছু ব্যাপার আছে, তো আমরা ওটা একটু করতে চাই, লিনিয়ার ট্রান্সফরমেশন। আমাদের চ্যাপ্টারটা নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। এটা আমরা এখন পারবো যদি আমাদের ভেক্টর স্পেসটা সব ক্লিয়ার থাকে, তাহলে পারবো, এছাড়া
সম্ভব না। ওকে, তো আমরা লিনিয়ার ট্রান্সফরমেশনের প্রথমে আমরা ডেফিনিশনটা লিখতে চাই। কি বলছে? বলছে ডেফিনিশন সরি বলছে লেট ওকে লেট v and u be ভেক্টর স্পেস। এখন কিন্তু কোনো প্রশ্ন থাকবে না, কারণ এই ভেক্টর স্পেস আবার কি এটা যদি এখন জানতে চান তাহলে বলবো যে এখানে কোনো সবার জানা এটা আসলে। এখন যদি আবার বলতে চাই যে ভেক্টর স্পেস এটা এটা, তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে। ভেক্টর স্পেস ওভার দ্য সেম ফিল্ড, একই ফিল্ডের আন্ডারে, অর্থাৎ ভি একটা ভেক্টর স্পেস হবে যেই ফিল্ডের আন্ডারে, ইউটাও সেই ফিল্ডের আন্ডারে ভেক্টর স্পেস হতে হবে ওভার দ্য সেম ফিল্ড। ওকে, এখন বলছে একটা ম্যাপিং, এই ম্যাপিং একটা ম্যাপিং, তার নাম দিলাম আমি কি টি দিলাম। ওকে, এফও দিতে পারে, কোনো সমস্যা নাই। কোথা থেকে কোথায় বলছে? ভি থেকে ইউতে। এটাকে আমরা ইজ কল্ড, এই যে ম্যাপিংটা, এটাকে আমরা বলতে পারবো এ লিনিয়ার ম্যাপিং অর লিনিয়ার ট্রান্সফরমেশন। লিনিয়ার ম্যাপিং অর লিনিয়ার ট্রান্সফরমেশনস কখন বলতে পারবো? ইফ, যদি ইট satisfies the following two condition। কি কি দুটা কন্ডিশন? following two condition। এক নাম্বার কন্ডিশন হচ্ছে, আমি একটু এখানে আগে আইকা লই। আচ্ছা, এক নাম্বার কন্ডিশন হচ্ছে যে সাপোজ মনে করেন এখানে আলফা আছে, এখানে একটা বিটা আছে, এটা হচ্ছে আমাদের ভি, এটা হচ্ছে আমাদের ইউ। দেখি তো বুঝতে পারছি কিনা। ম্যাপিং দেখে দেখে আমি কাজ করছি। আর ম্যাপিংটার নাম এফ না দিয়ে এবার আমরা দিয়েছিলাম টি, তাহলে এখানে দিব টি। আচ্ছা, এবার শুনেন, যেহেতু ভি একটা ভেক্টর স্পেস, ইউ একটা ভেক্টর স্পেস, এখন ভেক্টর স্পেস থেকে দুইটা এলিমেন্ট নিলাম, একটা হচ্ছে আলফা ভেক্টর, দুইটা আরেকটা ভেক্টর, তাদের যোগফল কোথায় থাকবে? যেহেতু দেখে শুনেন ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস, তাদের থেকে যদি দুটো এলিমেন্ট নেই, তাহলে ভেক্টর স্পেসের প্রথম প্রপার্টি বলে যোগের ক্ষেত্রে ক্লোজার প্রপার্টি বলে যে তাদের যোগফলটাও ভি এর মধ্যে থাকবে, তার মানে এদের যোগফলটাও এখানে থাকবে। দেখে বুঝতে পারছে কিনা? এখন এখন দেখেন এই যে কিভাবে ম্যাপিংটা ডিফাইন করেছি, এই যে ভাবে বি থেকে কোথায় যাবে? ইউতে নিয়ে যাবে। তাহলে এই আলফা কি লেখা যাবে এখানে? আসলে টি আলফা টি বিটা, আর এখানে টি অফ আলফা প্লাস বিটা। আচ্ছা, বলছে এটাকে কখন লিনিয়ার ম্যাপিং বা লিনিয়ার ট্রান্সফরমেশন বলতে পারবো? বলছে দুটা কন্ডিশন পূরণ করলে। কি কি দুটা কন্ডিশন? এক নাম্বার বলছে টি আলফা প্লাস বিটা, এই যে যে এটা এটা সমান যদি আমরা দেখতে পারি যে টি আলফা প্লাস টি বিটা হয়, তাহলে এটা একটা কন্ডিশন মেনে চলবে। তাহলে টি আলফা প্লাস যদি টি বিটা হয়, এটা হচ্ছে এক নাম্বার কন্ডিশন। দ্বিতীয় নাম্বার, যদি এটা হয়, দ্বিতীয় নাম্বার কন্ডিশনটা কি? দ্বিতীয় নাম্বার কন্ডিশন অনেকটা এরকম, যদি আমি আরেকটা চিত্র আঁকতাম তাহলে বেশি ভালো হতো। ওকে, তাহলে কি বলতে চাচ্ছি এখানে? এক নাম্বার কন্ডিশনে যেটা বলতে চাচ্ছি সেটা আবার একটু হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে আপনার এই যেটা টি আলফা প্লাস বিটা, এটা ইকুয়ালস টু কি হওয়া লাগবে? এই দুইটা জিনিসের যোগফল। দেখে তো বুঝতে পারছি কিনা? ওকে, ঠিক আছে। এরপর যদি দ্বিতীয় কন্ডিশনের জন্য আরেকটা চিত্র আঁকে ফেলতাম, মানে একই চিত্র, সমস্যা নাই, কিন্তু যেহেতু জায়গা নাই। ওকে, আমার একই চিত্র, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ইউ। কারণ কি? আমি এই দেখেন আগে কিন্তু এই যে ভি কে রাখছি, এই কারণে এটা একটু মনে রাখতে হবে। তো এখানে যদি
কোনো মতে মনে করেন একটা আলফা হয়, আমরা জানি যে সি অফ আলফাও ভেক্টর স্পেস বলে ভি এর মধ্যেই থাকবে। সাধারণভাবে একটা আলফা আমি ধরে নিয়েছি ভি এর মধ্যে, তাই সি আলফা আমরা ভেক্টর স্পেসের প্রপার্টি অনুসারে জানি যে সি অফ আলফা না, সরি, সি ইনটু আলফা সেটাও কি ভেক্টর স্পেসের প্রপার্টিস অনুসারে আপনার ভি এর মধ্যে থাকবে। ঠিক আছে, এখন এদের ম্যাপিংটা কি জানো, বলছে টি, তাহলে এখানে থাকবে টি আলফা, আর এখানে এটা দ্বারা হবে হচ্ছে টি সি আলফা, তাই না? দ্বিতীয় নম্বর কন্ডিশন বলছে যদি এই যে টি সি আলফা এটা সমান, দেখি যে এইটা টি আলফা হয় সাথে এই সিটা বের গুণ, মানে সিটা গুণাকার থাকে, যদি এটা সমান হয় তখন আমরা বলবো দ্বিতীয় নম্বর কন্ডিশন মানছে। তাহলে 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 যেটা বলতে চাই, দ্বিতীয় নম্বর কন্ডিশন হচ্ছে কি এইটা, যদি এই দুটা কন্ডিশন ওই ম্যাপিংটা মানে তখন বলছে এই ম্যাপিংটাকে আমরা বলবো লিনিয়ার ম্যাপিং অর লিনিয়ার ট্রান্সফরমেশন। দেখি তো বুঝতে পারছি কিনা। ঠিক আছে, এখন কিছু কিছু নোট দিয়ে লেখেন, ওটা প্রমাণ করাচ্ছি না, প্রমাণ অনেক বড়ও না আবার খুব সহজ ছোট, বাট আমি প্রমাণগুলো এখন করাচ্ছি না। ঠিক আছে, নোট দিয়ে লেখেন, নোট মানে এমসিকিউ আকার লিখে, নাহলে অনেকে মনে করে এমসিকিউ করায়নি। নোট কত, এমসিকিউ নাম্বার 6টা করছি, 7 নাম্বার। আইডেন্টিটি ম্যাপিং সবাই নিশ্চয়ই জানেন। আইডেন্টিটি ম্যাপিং কি আগে সেটা একটু শুনেন, তাহলে আগে একটা আইডেন্টিটি ম্যাপিং সম্পর্কে ধারণা দিতে হবে। ওকে, আইডেন্টিটি ম্যাপিং এরকম, এটা একটা আজব ম্যাপিং, সেটা হচ্ছে যা দেয় ইনপুট তাই আউটপুট দিয়ে থাকে। ওকে, এই ধরনের ম্যাপিং কে বলা হয় আইডেন্টিটি ম্যাপিং। তাহলে লিখে রাখেন, আইডেন্টিটি ম্যাপিং এক ধরনের লিনিয়ার ম্যাপিং। কেন আমি একটা প্রমাণ কি দেখাবো কিনা ভাবছি। ওকে, দেখেন আমি একটু এটার প্রমাণটা দেখাই, হ্যাঁ, বাকিটা দেখাবো না কারণ আপনারা বুঝতে পারছেন অনেক সময় যাবে। তাহলে দা ম্যাপিং, আমি প্রমাণটা করাই দিচ্ছি। এরকম করে আমরা ডিফাইন করে দিলাম কি, যে ভি থেকে ভিতে সেম সেটের মধ্যেও কিন্তু হইতে পারবে, এখানে যে ভি থেকে ভিতে হইতে পারে কোনো সমস্যা নেই, ভি থেকে ইউতে হবে সবসময় এরকম না, তার আমি ভি থেকে ভি ডিফাইন করলাম। এবং আমরা জানি যে ওই যে ম্যাপিংটা সেটাকে আমরা ডিফাইন করছি যে টি অফ আলফা এটা সমান আলফা দিবে, তাহলে এটা কি ধরনের ইনপুট যা দিলাম আউটপুট তাই হলো। ঠিক আছে, এটা নাও we want to prove T is linear mapping or linear transformation, linear mapping. ওকে, আমরা এখন দেখাতে চাই, তো কি যেন পড়ছিলাম। ওকে, আরেকটা কথা বলে নিই, ছোটকালে অনেক সময় আপনারা অন্য বইও পড়তে পারেন, সেটা হচ্ছে এই দুইটাকে একত্রে আমরা লিখতে পারি। কিভাবে লিখতে পারি জানেন? টি সি আলফা প্লাস বিটা, এটা যদি এই কন্ডিশনটা মানে কি সি টি আলফা প্লাস টি বিটা, তাহলে এটাকে আমরা একত্রে অনেক সারে এভাবে পড়ায় যে কোনো একটা ম্যাপিং কে আমরা লিনিয়ার ম্যাপিং বলতে পারবো। কখন বলতে পারবো? যদি কেবল একটা কন্ডিশন পূরণ করে। কোনটা একটা কন্ডিশন? তখন কিন্তু এই কন্ডিশনের কথা বোঝায়। কোন কন্ডিশন? এই কন্ডিশন, কারণ এটার মধ্যে দুইটা চলে আসে, দেখেন পারলে একটু ফিল করেন তো দুইটা চলে আসছে কিনা। এটার মধ্যে দুইটা চলে আসছে। ওকে, তাহলে আমরা অনেক সময় প্রমাণ করতে গেলে এটা দিয়ে প্রমাণ করে পারি যে টি সি আলফা প্লাস বি এটা সমান এরকম প্রমাণ করে দেখায়। তাহলে আমরা এখানে দেখতে চাই যে এটা যে বলছিলাম যে লিনিয়ার ম্যাপিং, তাহলে আমরা দেখতে চাই যে এটা ধরেন এটার নাম হচ্ছে ধরেন লেফট হ্যান্ড সাইড, এই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড পাই কিনা, তাহলে আমি একটু দেখতে চাই। ওকে, লেফট হ্যান্ড সাইড কি ছিল জানো? ওকে, টি সি আলফা প্লাস বিটা। ওকে, এটা সমান আমাকে কি দেখাইতে হবে? সি টি আলফা প্লাস টি বিটা, এই পাশে লিখে রাখলাম। ওকে, আর এটা দেখেন
এটা যেহেতু একটা আজব মেশিন, আপনাকে মেশিনটা ডিফাইন করে দিচ্ছে, মেশিনটা কি যা দিবেন তাই বের করবে, লিনিয়ার ম্যাপিং। তার মানে এখানে যা দিছি আমাকে তাই তাই দিবে যেহেতু লিনিয়ার ম্যাপিং। তাহলে এই পাশে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সি আলফা প্লাস বিটা। কেন? কারণ আমাদের ম্যাপিং যেটা সেটা ডিফাইন করে দিচ্ছে, এটা হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাপিং। এখন আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে এরকম বের করা, এরকম তৈরি করা। আমরা একটা কাজ করতে চাই, সি এর জায়গায় সি রাখতে চাই যথারীতি, এই আলফার জায়গায় একটা এরকম জিনিস আনতে চাই। আচ্ছা, আমরা তো জানি, এই দেখেন টি অফ আলফা সমান আলফা, দেখেন তো বুঝতে পারছেন কিনা? তাহলে এখানে লিখতে পারি না টি অফ আলফা, শুধু এখানে আলফা না, যদি আপনি দিতাম টি অফ বিটা, এটা যেহেতু আইডেন্টিটি ম্যাপিং, তার মানে এখানে বিটাই দিত। আইডেন্টিটি ম্যাপিং এর এটাই বৈশিষ্ট্য, আপনি যা দিবেন তাই দিবে, এখানে আসবে টি অফ বিটা। তাহলে এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে, হয়ে গেছে। তার মানে আমরা বলতে পারি এই যে ম্যাপিংটা ছিল, সুতরাং টি ইজ আ লিনিয়ার ম্যাপিং। এভাবে, এই কারণে আমরা বাকি নোটগুলা বা এমসিকিউ গুলো সেটা হচ্ছে আপনাকে লিখে দিব। তাহলে লিখবেন আইডেন্টিটি ম্যাপিং এক ধরনের লিনিয়ার ম্যাপিং। সাথে সাথে এখানে আরো কোনটা লিখে নেন, জিরো ম্যাপিং। ঠিক আছে, জিরো ম্যাপিং কি? যে কোনো এলিমেন্ট দিয়ে এটার ভিতরে সে কোথায় নিয়ে যাবে? থিটা প্রাইমে নিয়ে যাবে। থিটা প্রাইম বলতে আমি কি বুঝাই শোনেন, এটা একটু বুঝে নেন। এই যে এটা যেহেতু একটা ভেক্টর স্পেস, তার মানে এর মধ্যে কি নাল ভেক্টর থাকবে না? অবশ্যই থাকবে। তাহলে এই যে ভি এর নাল ভেক্টরকে আমরা থিটা বলি, ইউ যেহেতু একটা ভেক্টর স্পেস, তার নাল ভেক্টরকে আমরা থিটা প্রাইম বলি। দেখি তো বুঝতে পারছে কিনা? তাহলে নাল ভেক্টর যখন আমরা বলবো থিটা প্রাইম, তখন বুঝতে হবে আপনাকে যে ডান সাইডেরটাই থাকবে না, যখন বলবো থিটা তখন বাম সাইডেরটা থাকবে। দেখি তো বুঝতে পারছে কিনা? ওকে, জাস্ট ওই যে ভিন্নতার জন্য কেউ যেন মনে না। এই যে এখানে দেখেন, যখন আপনি বলেন ছোটকালে দেখুন যা পড়ছিলেন, এখানে যদি এক্স হইতো, এটা যদি হইতো ধরেন এক্স, এটা যদি ওয়াই হইতো, তাহলে এফ অফ এক্স কোথায় থাকতো বলেন তো? এফ অফ এক্স ওয়াই তে থাকতো না? ঠিক তেমনি যখন এখানে আলফা আলফা বিলং করতেছে ইউ তে, আমি যদি মনে করি এটা ইউ, এটা হচ্ছে ভি, নাকি আমরা উল্টা দিয়েছিলাম না? হ্যাঁ, উল্টা দিয়েছিলাম, সরি। যেভাবে আপনি দেখেন, এখানে যদি ইউ থাকতো না, এখানে ভি থাকতো আর এখানে ইউ থাকতো, আলফা নিতে হবে, যে আলফাটা ভি, যখনই আমি টি আলফা লাগাবো তখন সেটা কোথায় চলে যাবে? চলে যাবে ইউ তে। তাহলে মনে রাখতে হবে ডান সাইডের যে নাল ভেক্টর তাকে আমি থিটা প্রাইম দ্বারা বলছি, আর কিছু না। তাহলে জিরো ম্যাপিংটা কিভাবে ডিফাইন হবে বুঝতে পারছেন? জিরো ম্যাপিংটা ডিফাইন হবে হচ্ছে এরকম ভাবে। জিরো ম্যাপিংটা কাকে বলবো? জিরো ম্যাপিং আইডেন্টিটি ম্যাপিং মানে যা দেব তাই দিবে, আর জিরো ম্যাপিং মানে এখান থেকে ওই যে ভি থেকে, এই যে এখানে ভি থেকে আমি যে এলিমেন্ট দেবো সেটা হচ্ছে থিটা প্রাইমে চলে যাবে, এটাকে বলা হয় জিরো ম্যাপিং। দেখি তো বুঝতে পারছি কিনা? ওকে ওকে, তাহলে এটা লিখে রাখেন যে জিরো ম্যাপিং তারপরে ইজ অলসো লিনিয়ার ম্যাপিং। এই পর্যন্ত লেখেন, ইজ অলসো লিনিয়ার ম্যাপিং। ওকে, এই পর্যন্ত আপনাকে শুনতে হবে এবং দেখতে হবে। ঠিক আছে, এটা গেল। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে আপনার কার্টি। কি নাম? কার্নেল অফ আ লিনিয়ার ম্যাপিং, সেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি কার্টি। ওকে, কার্নেল অফ আ লিনিয়ার ম্যাপিং। একটা লিনিয়ার ম্যাপিং এর কার্নেলটা কি? ওকে, এটা একটু দেখতে চাই। তো ডেফিনেশনটাকে দেই, একই একই ডেফিনেশন দেই যাতে করে আমরা বুঝতে পারি। লেট ভি এন্ড ইউ অফ দি ভেক্টর স্পেস ওভার ফিল্ডটাকে এফ, সাথে সাথে আমরা ধরে নিলাম যে লেট টি হচ্ছে একটা ম্যাপিং, কোথা থেকে কোথায়? বি থেকে ডাব্লিউ তে। এটা এখন থেকে বি লিনিয়ার ম্যাপিং, তার মানে ওই দুটা বৈশিষ্ট্য সে মেনে চলবে, যেই দুটো আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম, বি লিনিয়ার ম্যাপিং। যদি তারা লিনিয়ার ম্যাপিং হয়ে যায়, দেন the set of all vectors alpha belongs to v such that, আমি বুঝাই দিব কোনো সমস্যা নাই, such that t alpha theta prime থাকবে। ওকে, t alpha theta prime থাকবে।
ও এটা লিখি নাই, টি অফ আলফা লিখি নাই, সাজ দ্যাট টি আলফা বিলং বিলং টি আলফা ইকুয়ালস টু থিটা, সরি থিটা প্রাইমে থাকবে না, থিটা প্রাইমে না বরং থিটা, টি আলফা সমান হচ্ছে থিটা প্রাইম। আমি আবার একটু ঠান্ডা লাগছে এই কারণে আমি একটু ভুলে বলতে পেরেছি, সেটা হচ্ছে টি আলফা সমান থিটা প্রাইম। ঠিক আছে, থিটা প্রাইম দ্বারা কি বলছিলাম, ডান সাইডে যে ভেক্টর স্পেস থাকবে, এখানে ডান সাইডে কে আছে, এই এখানে শোনেন, এবার একটা ভিন্ন নাম দেই, ইউ নাম দিয়ে না ডাব্লিউ দেই, দেখে আপনারা বুঝেন কিনা, চাইলে ইউ দিতে পারেন। তাহলে এই দেখেন এখানে ডান সাইডে কে আছে, ডাব্লিউ, তার মানে থিটা প্রাইম হচ্ছে ডাব্লিউ এর নাম ভেক্টর। দেখি তো বুঝতে পারছি কিনা। ওকে, এখান থেকে গেল এটা, এই কারণে এখানে লিখে দিচ্ছি, নাইলে আপনি বুঝবেন না। থিটা বিগ, থিটাটা কি, দ্য নাল ভেক্টর ইন ডাব্লিউ, মানে এই যে এখানে রাইট সাইডে যে থাকবে সে দা, ওকে, the null vector vectors vector in W, okay, is said to be the kernel of T, linear mapping এর কার্নেল বলবো, and is denoted by, এটাকে ডিনোট করা হবে বা কিভাবে প্রকাশ করব, বাই কার্টি। ঠিক আছে, আর কার্টি তাহলে আমি এখন বুঝাইলে আপনারা সবাই বুঝবেন। কার্টি আমি এখন ছোটকালের পড়া দিয়ে পড়াবো। আগে আমি একটা কথা বলি, কার্টির মধ্যে কারা থাকবে, সহজ কথা একটু একটু বুঝাই দিই, সহজ, তারপর আমি ডেফিনেশনে যাচ্ছি, এগুলো আপনি বুঝতে পারেন। আমি জানি এগুলো সবার মাথা খেয়ে দিবে। কার্টের মধ্যে বলছে এটা যদি ভি হয়, এটা যদি ডাব্লিউ হয়, বলেন এটা ডাব্লিউ নিলাম কেন, কারণ আমি এভাবে ডিফাইন করছি যে ভি এন্ড ডাব্লিউ বি ভেক্টর স্পেস, আপনি ইউ দিলে এখানে ইউ দিবেন, কোনো সমস্যা নেই। বলছে কার্টির মধ্যে, বারবার শুনেন আমার কথাটা, এটা আপনি চাইলে বাংলা লিখে নিন, কার্টির মধ্যে ধরেন হাজার হাজার এলিমেন্ট আছে, এটার নাম দেন পি, এটার নাম দিলেন কিউ, এটার নাম দিলাম আর, এটার নাম দিলাম এস, এটার নাম দিলাম টি, এরকম আরো যদি এলিমেন্ট থাকতো, থাকুক, কোনো সমস্যা নাই। বলছে এটার মধ্যে মনে করেন আরেকটা এলিমেন্ট আছে, যে কোনো নাম দেন, ধরেন টি প্রাইম, আচ্ছা এটার নাম, এখানে অনেক এলিমেন্ট আছে, এখানে অনেক এলিমেন্ট আছে, এই ডাব্লিউ তে আরেকটা এলিমেন্ট, আমি কিন্তু বলছি ডাব্লিউ যেহেতু ভেক্টর স্পেস, তাহলে ভেক্টর স্পেসের মধ্যে নাল ভেক্টর থাকে, তাই না, ওই যে আইডেন্টিটি এলিমেন্ট, দেখি তো ভেক্টর স্পেসের ডেফিনিশন ভুলে গেলে তো হবে না, তাহলে এর মধ্যে একটা নাল ভেক্টরও আছে। তাই এই যে ডাব্লিউ এর মধ্যে যে নাল ভেক্টর, তাকে আমরা বলে থাকি থিটা প্রাইম দ্বারা, আর ভি এর মধ্যে যে নাল ভেক্টর, তাকে আমরা নাম দেই থিটা। এখন দুইটা যদি একই নাম দিতাম তাহলে তো আসলে মানে অনেকে গুলাই ফেলতো যে থিটা কার মধ্যে আছে, এরকম যে থিটাটাকে আসলে ভি এর মধ্যে, বলছি হ্যাঁ ভি এর মধ্যে থিটা থাকবে, মানে নাল ভেক্টর থাকবে, ডাব্লিউর মধ্যে নাল ভেক্টর থাকবে, জাস্ট আলাদা নামকরণ করেছি, নাল ভেক্টর ডাব্লিউর মধ্যে থাকলে আমরা থিটা প্রাইম বলছি, আর কিছু না। এবার বলছে তাহলে কারটির মধ্যে কারা থাকবে, বলছে কারটির মধ্যে তারা থাকবে, তারা কারা, বলছে এই যে ভি এর যে সমস্ত এলিমেন্ট এখানে এসে ম্যাপ করবে থিটাতে, থিটা বলতে আমি বলতে চাচ্ছি ডাব্লিউ এর নাল ভেক্টর, ডাব্লিউ এর নাল ভেক্টর কে থিটা প্রাইম, মনে করেন এটা এখানে করলো ম্যাপ, এই টিটাও এখানে করলো, বাট অন্য একটা কালার নেই, এই আর আর আরটা হচ্ছে এই যে এখানে ম্যাপ করছে, আর টি প্রাইমটা হচ্ছে এখানে ম্যাপ করছে, মনে করেন। এবার বলছে তাহলে কার্টির মধ্যে কারা থাকবে, বলছে কার্টির মধ্যে ভি এর, এই ভি এর সেই সমস্ত ভেক্টররা থাকবে, যে পি কিউ আর থিটা, এগুলো কিন্তু কি, এগুলো কিন্তু কি, এগুলো সবাই ভেক্টর, কারণ এটা ভেক্টর স্পেস, ভেক্টর স্পেসের মধ্যে যারা থাকে তারা হচ্ছে ভেক্টর। তাহলে এই যে পি কিউ আর ভেক্টর, বলছে তাহলে কার্টির মধ্যে কারা থাকবে, বলছে কার্টির মধ্যে যারা থাকবে তারা সবাই ভি এর এলিমেন্ট, কিসের এলিমেন্ট, ভি এর এলিমেন্ট। এই কারণে আমরা এখানে লিখবো যে কার্টির মধ্যে যারা আছে, এই যে যারা আছে, এটা আলফা দ্বারা লিখতে পারি। আপনি কেন আলফা দ্বারা লিখছি, কারণ ভেক্টর বুঝাই দেখে, এক্স দ্বারা আমরা সাধারণত এমনিতে 1 2 3 এগুলো বুঝাই দেখা এক্স লিখি নাই, তাহলে এরকম লিখতে পারতেন যে কার্টির মধ্যে আসলে ভি এর এলিমেন্ট থাকবে। বলছে কার্টির মধ্যে কি সব ভি এর এলিমেন্ট থাকবে, বলছে না, সাজ দ্যাটের পর কন্ডিশন হয়, কারা থাকে, বলছে যে সমস্ত এলিমেন্টরা যাইয়া থিটা প্রাইমে অর্থাৎ ডাব্লিউ এর জিরো ভেক্টরে ম্যাপ করছে। দেখি তো বুঝতে পারছি কিনা, এইটাকে আমরা এইভাবে লিখি, সাজ দ্যাট টি এক্স তারা কোথায় ম্যাপ করছে, থিটা প্রাইম। দেখি তো বুঝতে পারছি কিনা, বুঝতে পারছি কিনা। এখন আমরা আসলে এক্স দেই না কেন, কারণ এই যে আলফা বিটা এগুলা কি বলতেছে, ভেক্টর, সেটাই কারণে ভেক্টর দিচ্ছি, আর কোনো সমস্যা নাই।
তাহলে এই কথাটাই হচ্ছে কার্টি। দেখে তো বুঝছি কিনা? দেখেন তাহলে ভি থেকে ডাব্লিউ। এখন এখানে আপনি যে আগের ডেফিনিশনে ইউ দিচ্ছেন, এটা কি মুখস্থ? আপনি যদি ইউ দিতে পারেন, এখানে কোনো সমস্যা আছে? সমস্যা নাই। এই দুটো ভেক্টর স্পেস ওভার ফিল্ডের এখন একটা ম্যাপিং আমরা ডিফাইন করছি, কোথা থেকে কোথায়? ভি থেকে ডাব্লিউ তে। সেটাকে আমরা লিনিয়ার ম্যাপিং বলতে পারবো। সেটা একটা লিনিয়ার ম্যাপিং, সরি। এখন বলছে দ্য সেট অফ অল ভেক্টরস, এই যে এই কথাই বলছি যে যে সমস্ত ভেক্টর, এই যে অল ভেক্টর, অল মানে সব, ভি এর মধ্যে যেসব ভেক্টর, মানে ভেক্টর যেসব বলতে আমি আলফা দ্বারা বুঝাচ্ছি, যেসব, যেসব গুলাকে, হ্যাঁ, এক্স দ্বারা না বুঝিয়ে, যারা কি, যাদের সাথে এই যে ম্যাপিংটা যদি লাগাই দেয়, এখানে কিন্তু এটা কিন্তু টি হবে, তাই না? যেখানে ম্যাপিংটা হচ্ছে টি, টি যদি লাগাই দেই সেটা সমান হবে থিটা প্রাইম। থিটা প্রাইম কি? এটা ডাব্লিউ এর নাল ভেক্টর, অর্থাৎ যারা ডাব্লিউ এর নাল ভেক্টরে আপনার ম্যাপ করবে তারা হচ্ছে কার্টির মধ্যে থাকবে। তাহলে কার্টি, এখানে কার্টির মধ্যে কারা আছে? কার্টি এর মধ্যে আসলে এই চিত্র অনুসারে কার্টির মধ্যে কে থাকবে? আমি যদি আপনাকে বলি এই যে এখানের এই থিটাটা আমরা এখন মুছে দিতে চাই, এমনিতে এটা দরকার হবে না। ওকে, এখন যদি আপনাকে বলি যে কার্টির মধ্যে আসলে কারা থাকবে, আমি যদি বলতাম আপনাকে এই চিত্রটা দিয়ে, আপনাকে যদি বলতাম, আপনাকে প্রশ্ন করলাম যে পি কি, পি কি কার্টির মধ্যে বিলং করবে? ইয়েস। কেন? কারণ পি ম্যাপ করছে থিটা প্রাইমে। আর করবে? করবে। সরি, কিউ করবে? করবে। আর করবে? বলছে না, আর করবে না। কেন করবে না? কারণ আর ঠিক আছে ভি এর, কিন্তু এটা ম্যাপ করছে অন্য কোথাও, এখানে অন্য কেউ আছে, থিটা প্রাইম না, এখানে অন্য কেউ আছে। দেখে তো বুঝতে পারছি কিনা? ওকে, তাহলে হচ্ছে কার্নেল অফ লিনিয়ার ম্যাপিং। দেখে তো বুঝতে পারছি কিনা? ওকে, তাহলে এটা গেল। এবার দেখেন ডাইমেনশন অফ কার্টি ইজ কল্ড নালিটি, যেটা আপনার সিলেবাসে আছে। ডাইমেনশন, ডাইমেনশন অফ কার্টি ইজ কল্ড নালিটি। দেখবেন লিনিয়ার ট্রান্সফরমেশন দেওয়ার পরে নালিটি আছে, তাহলে এই যে সেই নালিটি, বুঝতে পারছেন? এখন আমি ডাইমেনশন বের করা শিখাইছি না আপনাদের, ডাইমেনশনকে আপনি বের করতে হবে। তাহলে আগে আপনাকে কাজ কি করতে হবে? কার্টির মধ্যে কারা আছে তাদেরকে খুঁজে বের করে ডাইমেনশন বের করতে হবে। এটা দীর্ঘ প্রসেস, বাট আমরা শর্টকাট দেখি শিখাইতে পারি কিনা আমি আজকে দেখবো। ওকে ওকে, এটা গেল কার্টি। এরপর আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ইমেজ ট্রি। কি শিখবো? ইমেজ ট্রিটা আমি একটু লিখতে চাই। কাটে গেছে, আমাকে একটু সময় দিতে হবে, কারণ আমি যেহেতু সাজাই গুছিয়ে পড়াচ্ছি। ইমেজ ট্রি, হোয়ার ইজ ইমেজ ট্রি? আচ্ছা, ইমেজ, এতক্ষণ পড়েছি কার্নেল, এটাকে কিন্তু সুন্দর ভাষায় বলা হয় যে কার্নেল অফ এ লিনিয়ার ম্যাপিং। আমরা শুধু শুধু বলে দেই কার্টি, কারণ টিটাকে একটা ম্যাপিং হিসাবে নেই, আর এই যে কার্নেলের প্রথম তিনটা অক্ষর থেকে নেই, মানে সহজে বলি, বুঝছেন? ওকে, এখন আমরা পড়বো ইমেজ অফ আ লিনিয়ার ম্যাপিং। আচ্ছা, ইমেজটা কি তাহলে সেটা একটু দেখি। লেট ভি and W be vector space over a field, ফিল্ডটাকে বলছে F, এবং ধরে নিলাম লেট একটা ম্যাপিং ধরবো, কোথা থেকে কোথায়? বি থেকে ডাব্লিউ তে। এটা কি? একটা লিনিয়ার ম্যাপিং ধরে নিলাম, বি আ লিনিয়ার ম্যাপিং। ঠিক আছে, লিনিয়ার ম্যাপিং। তারপর বলছে দ্য ইমেজ অফ দ্য elements of V, if the elements of V under the mapping, under the mapping
টি from না বরং FORM ফর্ম করবে একটা ফর্ম is subset of W of subset of W. This subset is said to be the image of T and is denoted by image T. আচ্ছা, এটা বলার আগে আমি একটু এখানে যেতে চাই। আমি এখানে একটা মিস্টেক করে আসছি। মিস্টেক বলতে একটা জিনিস, এটা এক নাম্বার যেমন কথা, দুই নাম্বার একটা কথা মনে রাখেন। দেখেন তো, তাহলে আমি কি বলতে পারি, কারটির মধ্যে তারাই থাকে যারা আসলে ভি এর মধ্যে আছে। দেখেন তো বুঝতে কিনা, কিন্তু সকল উপাদান থাকে না। তাহলে কে কার সাবসেট? আমি কি বলতে পারি যে কারটি ইজ এ সাবসেট অফ ভি, দেখে তো বুঝতে পারছি কিনা? কারণ কারটির মধ্যে কারা থাকে? যারা ভি এর এলিমেন্ট, কিন্তু ভি এর সব এলিমেন্ট থাকছে না, কারণ কারটি ইজ এ সাবসেট অফ ভি। এই কথাটাও লিখে রাখেন। ওকে, আচ্ছা, এরপর আমরা পড়তেছি ইমেজ অফ এ লিনিয়ার ম্যাপিং। এবার কথা শুনেন, ছোটকালের পড়ার সাথে একটু মিলাই। ছোটকালে আমরা পড়তাম না, এখানে একটা ছিল আর এখানে একটা ছিল। এরপর স্যারের আয়সা অনেক দুষ্টমি করতো। আয়সা বলতো সাপোজ 5 6 2, আমি আন্দাজে লিখতেছি, এটা একটা ম্যাপিং হবে, অবশ্যই ফাংশন হবে। বলছে এখানের এই পুরো সেটটাকে বলা হয়তো কোডোমেন সেট, তাই না? মনে আছে? পুরাটাকে, অর্থাৎ 2 5 3 কোডোমেন। বাট রেঞ্জ কে বলছে 2 আর 5। দেখতে বুঝছি কিনা? তাহলে আমরা এখান থেকে পড়তাম না, রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেন। মনে আছে? এরকম একটা ব্যাপার ইমেজ টিটা, এরকম একটা ব্যাপার। দেখি তো বুঝছি কিনা। এবার আগে আমি চিত্র আঁকে তুলি, আবার চিত্র আঁকতে আমার ভালো লাগে, খালি এরকম করি আর হয়ে যায় চিত্রটা। ওকে, কি বলছে? বলছে এটা ভি, মাইনে নিলাম এটা ভি, এটা ডাব্লিউ। একটা ম্যাপিং আছে কোথা থেকে কোথায়? বলছে ভি থেকে ডাব্লিউ তে। এই যে লিনিয়ার ম্যাপিং ওরা বলে দিয়েছে, এখন বলছে দ্য ইমেজ অফ দ্য এলিমেন্ট ভি। আচ্ছা, ইমেজ পাওয়া যাবে এই যে এটা। দেখেন তো, ছোটকালে মনে আছে এরকম একটা পাইতাম আর এরকম একটা পাইতাম। আমরা বলতাম না এরকম যে 2 যার সাথে রিলেশন করবে, 2 এর ইমেজ কত? 5, এরকম বলতাম। 6 এর 5, 7 এর মনে করেন 5। এখানে একটা থাকতো যার কোনো, এটা কি, যার কোনো প্রি ইমেজ নাই। 6 এর কোনো ধরনের কি নাই? প্রি ইমেজ নাই। এইটাকে বলা হয় প্রি ইমেজ সেট, তাই না? এরকম আমরা ছোটকালে পড়তাম। ওকে, তাহলে বলছে এই যে ভি এর মধ্যে the image of the elements of V under the mapping T, তাহলে এখানে যদি আলফা থাকে, এখানে যদি বিটা থাকে, এখানে যদি গামা থাকে সাপোজ, তাহলে এটার থাকবে সে টি আলফা, এটার জন্য টি বিটা, এটার জন্য টি গামা, এরকম একটা ব্যাপার থাকবে। এই যে এরা বলছে একটা সাবসেট গঠন করবে। এই দেখেন, আন্ডার দ্য ম্যাপিং টি ফর্ম এ সাবসেট অফ ডাব্লিউ। কারণ ডাব্লিউর মধ্যে আরো কিছু থাকতে পারে, ডাব্লিউর মধ্যে আরো কেউ থাকতে পারে, ঠিক আছে? এরা বলছে একটা সাবসেট গঠন করবে। আর এদেরকে, এই যে সাবসেট, অর্থাৎ এই যে ভি এর মধ্যে যারা আছে তাদের ইমেজকে আমরা কি বলে থাকি? ইমেজ টি বলে থাকি। দেখি তো বুঝতে পারছি কিনা। কিন্তু ডাব্লিউর মধ্যে দেখেন, তাহলে ইমেজ টি, এটা ইমেজ টি কাদের নিয়ে গঠিত? ডাব্লিউর সবাইকে নিয়ে না। এই যেমন কোডোমেন, মনে আছে 1 2 3, এর পুরাটাকে কোডোমেন বলা হয়, কিন্তু যারা যারা সম্পর্কিত তাদেরকে বলা হয় রেঞ্জ। ঠিক তেমনি ভি এর সাথে যারা যারা এখানে সম্পর্কিত ডাব্লিউ, তাদেরকে বলা হবে এখানে ইমেজ। আর বাকি সবাইকে সম্পর্কিত নাও থাকতে পারে, তাই কিনা? অর্থাৎ ভি এর যাদের ইমেজ গুলো ডাব্লিউ তে আছে তাদের নিয়ে আমরা একটা সাবসেট গঠন করতে পারি, সেটার নাম যদি ডাব্লিউ দেই, সেটা কি আমরা বলে থাকবো ইমেজ টি। তার মানে আমরা এখান থেকে বলতে পারি কি, ইমেজ টি ইজ সাবসেট অফ ডাব্লিউ।
যেমন করে ওই যে আমরা বলতাম কোডোমেইন আর রেঞ্জের সম্পর্ক কি, রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেইন, ঠিক এরকম। দেখেন তো বুঝতেন কিনা, কারণ এখানে তো আরো কেউ আছে, এখানে তো আরো কেউ আছে। তাহলে ইমেজটি আমরা পারবো, এর ইমেজটির যে ডাইমেনশন সেটাকে কি বলা হয়, এটা 2 নাম্বার। 1 নাম্বার, দ্য ডাইমেনশন অফ ইমেজটি ইজ কল্ড র্যাঙ্ক। দেখি তো বুঝতে পারছি কিনা, দ্য ডাইমেনশন অফ ইমেজ টি ইজ কল্ড র্যাঙ্ক। কি বলা হবে, র্যাঙ্ক বলা হবে। ওকে, এখন একটা থিওরাম লিখে দেন সুন্দর করে, এটা প্রমাণ করা যায় কি, ডাইমেনশন অফ ভেক্টর স্পেস, আমি ডি দ্বারা দেখি কত সুন্দর করে লেখা যায় এটা। 1 মিনিট আমাকে সময় দিতে হবে। আচ্ছা, ডাইমেনশন অফ কার্টি আমরা কিন্তু বলছি কার্টি কি, আর ডাইমেনশন অফ আপনার ইমেজটি, এটা ইকুয়াল টু হচ্ছে ডাইমেনশন অফ ভি, মানে ভি দ্বারা কি বোঝাবে, ভেক্টর স্পেসের ডাইমেনশন, অর্থাৎ ভেক্টর স্পেস পুরো জিনিসটার ডাইমেনশন কি হবে, বলছে কার্টি ডাইমেনশন প্লাস ইমেজটির ডাইমেনশন এর সমান হবে। দেখি তো বুঝতে পারছি কিনা। ওকে, তাহলে এই যে জিনিসটা ছিল এইগুলো হচ্ছে আমাদের এগুলো আমাদের এটুকুই আমাদের সিলেবাসে আছে, এই কটা পর্যন্ত পড়তে হবে। এরপর ডাইমেনশন বের করা তো আমি আপনাদেরকে শিখাইছি তাই না, আগের চ্যাপ্টার গুলোতে, তাহলে এইভাবে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যেতে চাই আইগেন ভ্যালু আইগেন ভেক্টরে। আমরা আইগেন ভ্যালু আইগেন ভ্যালু এন্ড আইগেন ভেক্টর এটাতে চলে যেতে চাই। আইগেন ভ্যালু এন্ড আইগেন ভেক্টর ব্যাপারটার ডেফিনেশন আমি আশা রাখি সবাই জানেন, যে একটা স্কয়ার ম্যাট্রিক্সের আইগেন ভেক্টর এবং আইগেন ভ্যালু পাওয়া যায়। তা লিখে রাখি, স্কয়ার ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর পাওয়া যায়, এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, 2 নম্বর কথা, সাপোজ একটা স্কয়ার ম্যাট্রিক্স দেওয়া আছে আমার এ, তাহলে আমাকে এরকম আকারে থাকে এ ল্যামডা, না এরকম না, এল এ ভি সমান ল্যামডা ভি, তাই না, এরকম আকারে থাকবে। দেখি তো বুঝতে পারছেন কিনা। অর্থাৎ আমরা ছোটকালে পড়েছিলাম, ছোটকালে বলতে যে একটা স্কয়ার ম্যাট্রিক্স তাকে যদি আমরা এরকম লিখতে পারি কি, এ ভি ল্যামডা ভি, এরকম আকারে যদি সাজাইতে পারি, এ কিন্তু একটা স্কয়ার ম্যাট্রিক্স, তাহলে আমরা এখানের যে এই যে ল্যামডাটা, আমি একটু দাগ দিয়ে দিচ্ছি, এখানে যে এই যে ল্যামডা তাকে বলা হয় আইগেন ভ্যালু। আর ডেফিনেশন আছে, আমি আর ডেফিনেশন লিখছি না, কারণ আমাদের ডেফিনেশন সবাই জানি আমরা, এটাকে বলা হয় আইগেন ভ্যালু। আর এই যে ভিটা, এই ভিটা হচ্ছে আইগেন ভেক্টর। তবে মনে রাখতে হবে আইগেন ভেক্টর কি মনে রাখতে হবে, আইগেন ভেক্টর সব সময় নন জিরো হইতে হবে, নন জিরো, অর্থাৎ জিরো ভেক্টর নিতে হবে না। দেখে তো বুঝছে কিনা। 1 নাম্বার, স্কয়ার ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু আইগেন ভেক্টর পাওয়া যায়। 2 নাম্বার, এরকম একটা ব্যাপার, যদি আমরা এ নামক একটা ম্যাট্রিক্স থাকে, তার যদি আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করতে যাই, এ নামক ম্যাট্রিক্সে যদি এরকম আকারে লেখা যায়, তখন আমরা এখানে ল্যামডাকে বলবো আইগেন ভ্যালু। আইগেন ভ্যালু হচ্ছে এক ধরনের স্কেলার, তাহলে এখানে লিখে দিই আসলে এটা কি, এক ধরনের স্কেলার। আর এই যে ভিটা সেটা আইগেন ভেক্টর, এবং আইগেন ভেক্টর কখনো জিরো ভেক্টর হওয়া যাবে না। দেখি তো বুঝছি কিনা। ওকে, ওকে, আমি এবার একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলা হয় কখনো কখনো এভাবে, যে ল্যামডা আই মাইনাস এ এর যে ডিটারমিনেন্ট আছে সেটা ইকুয়াল টু 0 ধরে যে ইকুয়েশন পাবো, এই ইকুয়েশনকে বলা হয় কি, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। সবাই এটা জানি আমরা, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তবে শর্টকাট লিখে দেই, এটার শর্টকাট আছে, তবে শর্টকাট
ফর 2x2 ম্যাট্রিক্স, সেটা কি ল্যামডা স্কয়ার, সহজে পাই যাবেন, প্লাস দিয়েছে এখানে মাইনাস, ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স লিখি নাই, প্লাস ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স of the matrix equals to 0, এটা দ্বারাও করতে পারবেন। ক্যারেক্টারিস্টিক যেহেতু এমসিকিউ আসবে, সুতরাং আমি বলবো যে এটা দিয়ে মুখস্থ করতে, শর্টকাট বলতে পারেন, শর্টকাট তো লিখলেন বড় করে, দেখা যাচ্ছে দেখো নাম দিয়েছি শর্টকাট, বাট লিখছি কি অনেক বড় করে, তাই না? বাট অঙ্কর সময় বুঝতে পারবেন যে উপরেরটা থেকে এটা দিয়ে তাড়াতাড়ি করা যাবে। আচ্ছা 3/3 এর ক্ষেত্রে কি হবে তাহলে? ল্যামডা, আমি একটু এটা একটু 3/3 ক্ষেত্রে লিখতে চাই, শর্টকাট ফর 3/3 ম্যাট্রিক্স কিভাবে করবেন? এখানে লিখে রাখেন যে ল্যামডা কিউব, এরপরে সংক্ষেপে ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স, এটাকে আমরা লিখতেছি ট্রেস, টি আর দ্বারা লিখতেছে, হ্যাঁ। আর ম্যাট্রিক্স যদি এ হয় তাহলে নাম দেন এ, ট্রেস এ, এখানে দেন ল্যামডা স্কয়ার। তো শুরুটা হবে কি দেখেন, এখানে কিন্তু প্লাস দিয়ে শুরু হয়েছে, এখানেও প্লাস দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ প্লাস দিয়ে শুরু হবে, তারপর প্লাস মাইনাস এইভাবে চলবে। ওকে, তারপরে এখানে থাকবে হচ্ছে এস ল্যামডা মাইনাস, তারপর ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স এ, যদি ম্যাট্রিক্সটার নাম হয়। ওকে, এখানে এসটা কি এটা তো আমরা পরিচয় জানি, এটা হচ্ছে ট্রেস, এটা হচ্ছে ডিটারমিনেন্ট, বাট এসটা কি বলছে? এস হচ্ছে এস সাম অফ determinants of all 2x2 principal minors। এটা এটা আমরা ম্যাথ যখন করাবো তখন আমরা আপনাকে এটা আমরা দেখাই দিব, হ্যাঁ। ওকে, তো আমরা একটা এক্সাম্পল দিতে পারি, দেখি একটা এক্সাম্পল দেই। আমরা আগে একটা 2x2 এর ক্ষেত্রে দেখাই। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে আমরা কি ক্যালকুলেট করি? আসলে আমরা আইগেন ভ্যালু ক্যালকুলেট করি। এটা একটু লিখে রাখি যে আইগেন ভ্যালু, অর্থাৎ এই যে শর্টকাট শিখেলাম সেটা হচ্ছে আইগেন ভ্যালু ক্যালকুলেশন করার জন্য। আরেকটা কথা মনে রাখবেন, লাস্ট দুইটা কথাই, অনেকগুলো তো লিখলামই, সব শেষ হয়ে গেছে প্রায়। সেটা হচ্ছে কেইলি হ্যামিল্টন থিওরাম নামে একটা থিওরাম আছে, শুধুমাত্র ওটা স্টেটমেন্টটা জানা উচিত, বাট ওটা দিয়ে কোনো এমসিকিউ আসার মতো সম্ভাবনা নাই। তাহলে কেন শিখতে হবে? ভাইবার জন্য। হ্যামিল্টন থিওরাম, এখানে যেটা বলছে, কেইলি হ্যামিল্টন থিওরাম বলছে যে এভরি স্কয়ার ম্যাট্রিক্স, প্রত্যেকটা স্কয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাই করবে তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে। দ্যাট ইজ, এই যে এটা থেকে যে একটা ইকুয়েশন পাবো না, এটাই তো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এটাকে এই যে যেই ম্যাট্রিক্সের, এ নামক ম্যাট্রিক্সের মনে করেন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হচ্ছে এটা, দেখবেন এ নামক ম্যাট্রিক্সটা এ কে স্যাটিসফাই করছে, অর্থাৎ এই বাম সাইডে যদি আমরা বসাই তাহলে জিরো পাবো, মানে জিরো ভেক্টর পাবো। দেখি তো বুঝতে পারছি কিনা? তাহলে এখানে দেখি যে এভরি স্কয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাই করবে, satisfies its characteristic equation, characteristic equation। এই থিওরামটা একটু জানা লাগবে। এরপর লাস্ট বলছে, লাস্ট তো আপনারা শেষ হচ্ছে না, লাস্টটা কি এটা যে মনে রাখবেন, কোন একটা ম্যাট্রিক্সের, কোন একটা স্কয়ার ম্যাট্রিক্সের, আমি বাংলা লিখে দিচ্ছি নাহলে আপনারা ভুলে যাবেন, কোন একটা স্কয়ার ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে, ধরেন 2x2, সাপোজ
স্কোয়ার ম্যাট্রিক্সটা হচ্ছে 2/2। আমি এখন এটা দিয়ে আমি বুঝাই, মনে করেন 2/2 সাপোজ স্কোয়ার ম্যাট্রিক্সটা মনে করেন কত বলছি 2/2 2/2। তাহলে এর যে ট্রেস হবে, ট্রেস যেটা হবে ওখানে যে আমরা আইগেন ভ্যালু পাবো সেই আইগেন ভ্যালুর যোগফলের সমান। আর এই যে স্কোয়ার ম্যাট্রিক্স 2/2 এই স্কোয়ার ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট পাবো ওই আইগেন ভ্যালু দুইটার গুণফলের সমান পাবো। আপনি দেখাই, এরপর না বুঝলে সবকিছু এখানে কিছুই বুঝেন না আমি মনে করি না। আমি যে এখানে আইগেন ভ্যালু আইগেন ভেক্টরে যা লিখছি আপনি বলতে পারেন আপনার আইগেন ভ্যালু আইগেন ভেক্টর ডিটেইলস করাই দিই এরকম বলতে পারেন, বাট এই যে যা শর্টকাট শিখাইলাম এমসিকিউর জন্য এটাই এনাফ, আর কিছু দরকার নেই। আর যা আছে হ্যাঁ বলতে পারেন আরো অনেক কিছু আছে অবশ্যই, বাট আপনি যদি তিতাস বই খুলেন দেখবেন এটা আপনার রিটেনও হয়ে গেছে। আমি বই খুলে তারপর অনেক কিছু বানিয়ে তারপর আমি কিন্তু লেকচারটা দিচ্ছি, ঠিক আছে? এবং আমি অনেক অসুস্থ তারপর দিচ্ছি। এবার আমি আপনাকে দেখাতে চাই, আমি একটা কঠিনটা দিয়ে দেখাতে চাই। এটা মনে করেন একটা এমসিকিউ, এগুলো কিন্তু সব এমসিকিউ আসবে, আমি তো আপনাকে করাচ্ছি দেখে ম্যাথ আকারে লিখছি। ওকে, একটা ম্যাট্রিক্স দিল, আমরা জানি স্কয়ার ম্যাট্রিক্স এর হচ্ছে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর পাওয়া যাবে, এটা 2 1 0 1 3 2 আর আছে 0 4 এরকম একটা ম্যাট্রিক্স আছে। ওকে ওকে, এখন এর আইগেন ভ্যালু আইগেন ভেক্টর ক্যালকুলেট করতে হবে। তাহলে আইগেন ভ্যালু কিভাবে ক্যালকুলেট করা যায়? আইগেন ভ্যালু ক্যালকুলেশনের জন্য আপনি ইউজ করবেন এইটা, কোনটা বলছি এইটা, এই যে ল্যামডা আই মাইনাস এ, এই ডিটারমিনেন্টটাকে 0 ধরে তারপর একটা ইকুয়েশন পাবো, ওইটার নাম ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, তারপর হচ্ছে সলভ করতে হবে। বাট কোনো দরকার নাই, এত কষ্ট করার দরকার নাই। আমি কি বলছি, আইগেন ভ্যালুর জন্য আগে এই কাজটা করেন। আমি কিন্তু এখন বুঝাচ্ছি কি বলছি। তাহলে এই যে যত কাজটা দিলাম আমি একটা ভিন্ন গালে নিয়ে আসি, সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যা কিছু আছে সেগুলা ক্যালকুলেট, আইগেন ভ্যালু ক্যালকুলেট করার জন্য, জাস্ট এই পর্যন্ত কি আইগেন ভ্যালু ক্যালকুলেশনের জন্য। তারপরে আইগেন ভেক্টর ক্যালকুলেশন কিভাবে করব বলছে, আইগেন ভেক্টর ক্যালকুলেশন অনেক ভাবে করা যায়, বাট আমি বলবো যে এইভাবে করবেন। এরপর এখানে বসাই দিলে আইগেন ভ্যালু ভেক্টরটা পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে আইগেন ভেক্টর ক্যালকুলেট করবেন এটা দিয়ে। আমি একদম সংক্ষেপে বলে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে কি আইগেন ভেক্টরের জন্য আমি আপনাকে বলে দিচ্ছি। হ্যাঁ, আরো অনেক মেথড থাকবে, অনেক ভাবে করতে পারবেন, বাট আমি বলছি যে কিভাবে তাড়াতাড়ি এমসিকিউ অ্যানসার গুলো করতে পারবেন সেটা। ওকে, এবার আমি এটা নিয়ে কাজ করতে চাই, তাহলে এর আইগেন ভ্যালু বের করতে চাই, এর আইগেন ভ্যালু বের করতে চাই। বের করতে গেলে আমাকে যে কাজটা করতে হবে সেটা প্রথমে আমাকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লাগবে, যেটা তার আইগেন ভ্যালু পাওয়া যাবে। ক্যারেক্টারিস্টিক আমি জানি না, একটু বানান ভুল হতে পারে। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সেটা বের করার শর্টকাট ফর্মুলা কি বলছিলাম, ল্যামডা কিউব, এটা মুখস্থ করে ফেলবেন। ট্রেস অফ দিস ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার এ নাম এ না হয়ে যদি নাম হইতো বি, তখন এখানে লিখতাম ট্রেস অফ বি। দেখে তো বুঝছে কিনা? ওকে, ট্রেস এর সাথে সাথে এরপর ল্যামডা স্কয়ার, আস্তে আস্তে ল্যামডা কিউব, তারপর ল্যামডা স্কয়ার, তারপর ল্যামডা, এরকম থাকবে। ওকে, তারপরে এস ল্যামডা, এস দ্বারা হচ্ছে সাম অফ দ্য প্রিন্সিপাল মাইনার্স। ওকে, এরপর হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ, ওই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট। এখন বলেন ল্যামডা কিউবের জায়গায় ল্যামডা কিউব বসান, ট্রেস এই ম্যাট্রিক্সের ট্রেস কত? 3 আর 2 5 আর 1 6, তার মানে এখানে 6 ল্যামডা স্কয়ার। এরপর যাব, ওকে, তাহলে এসটা কি জানো? দেখেন এস হচ্ছে এদিকে একটু তাকাইতে হবে, এস হচ্ছে এদিকে, এটা পড়লে একদম একদম ক্লিয়ার হয়ে যাবে। দিস সাম অফ দ্য ডিটারমিনেন্টস অফ ওয়াল 2/2 প্রিন্সিপাল মাইনাস। আচ্ছা, এটা একটু আমি বলতে চাই। তার আগে সবার কাছে মনে হতে পারে মাইনার্স ব্যাপারটা মনে হয় ভুলে গেছি আমরা, তাই না? মাইনার্স হচ্ছে 14 গোষ্ঠী যে ব্লক করে দেওয়া, সেটা ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন একটা, সবার প্রতি সম্মান রেখে বলছি, আপুদের কথা সবার কথা সম্মান করে বলছি, সেটা হচ্ছে মেয়েরা যখন ফেসবুক আইডি খুলে না তখন তারা একটা মাইনার্স বলতে, ধরেন এই মেয়েটা 2 নামক মেয়েটা একটা ফেসবুক আইডি খুলছে, সে কি করবে জানেন? প্রথম তার বৈশিষ্ট্য হচ্ছে তার এই গোষ্ঠীটা, তার আশেপাশে যত গোষ্ঠী আছে 14 গোষ্ঠী আত্মীয় স্বজন যা আছে সবাইকে ব্লক করে দেয়। এই যে ব্লক করে দেওয়া, এটা হচ্ছে মাইনার্স, ঠিক আছে? এখন আমার কার কি বের করতে বলছে একটু তাকাই, মাইনার্স তো পাই গেলাম। বলছে সাম অফ দ্য ডিটারমিনেন্টস, অর্থাৎ ডিটারমিনেন্টের সাম প্রিন্সিপাল মাইনর দ্বারা যে ডিটারমিনেন্ট পাবো 2/2 এর, সেই ডিটারমিনেন্ট গুলোকে সাম করবো, তাহলেই আমরা এর সম্পর্কে ধারণা পাবো। দেখে তো বুঝতে পারছি কিনা? এবার প্রিন্সিপাল মাইনর
মানে হচ্ছে প্রিন্সিপাল এলিমেন্ট গুলা আগে দেখতে চাই। 2 এর তাহলে মাইনর কারা কারা? বলছে 2 এর জন্য মাইনর হচ্ছে এরকম, দেখেন আমি ঠিক লিখছি কিনা, যে 3 4 2 1, তাহলে কি আসবে 3 একে 3, 4 দুগুণী 8, তার মানে এর ডিটারমিনেন্ট কত আসবে -5। আচ্ছা 3 এর জন্য কি হবে, আমি উপরে লিখে রাখবো, যেখানে লিখে রাখবো, তারপরে একত্রে সাম করবো, তাহলে এর সমান একটা পাইলাম -5 প্লাস যোগ করতে হবে যত প্রিন্সিপাল মাইনর আছে। কেন কেন প্রিন্সিপাল, এই যে প্রিন্সিপাল এলিমেন্ট গুলা নিতে হবে, প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট গুলা নিতে হবে, ঠিক আছে। ওকে, তাদেরকে বলা হবে কি বলা হবে বলেন তো, তাদেরকে বলা হবে হচ্ছে প্রিন্সিপাল মাইনর। ওকে, তাহলে 3 এর জন্য কারা কারা যাবে, এগুলো বাদ পড়বে, এটা বাদ পড়বে, থাকবে 2001। ওকে 2001, আচ্ছা থাকবে হচ্ছে 20, সরি হ্যাঁ ঠিক আছে, এখানে থাকবে 2। পরবর্তী কোনটা পাইলাম হচ্ছে 2। আচ্ছা পরবর্তী লাস্টেরটা, এটার জন্য কি পাবো হচ্ছে আপনার 3 2 6 -1 মানে 5, মানে পাইলাম 5। দেখি তো বুঝতে পারছি কিনা, কোনো প্রশ্ন আছে কিনা। ওকে, তাহলে এখানে পাইলাম 5। এবার এগুলো একটু মুছে দেই। তাহলে আমরা এস সম্পর্কে পাই গেছি, এস এর মান কত পাইলাম, এস এর মান পাইলাম হচ্ছে আমরা 2। দেখি তো কোনো প্রশ্ন আছে কিনা, কারণ -5 5 এ কাটা যাবে না, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 2, লিখে রাখেন, এটা পাচ্ছি হচ্ছে 2 ল্যামডা। ওকে 2 ল্যামডা পাইলাম। এরপরে আমাকে বলছে ডিটারমিনেন্ট অফ এ, এই যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমরা নির্ণয় করতে পারি না, এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট 3/3 এর ডিটারমিনেন্ট আমরা নির্ণয় করতে পারবো না। পারবো যদি আপনারা ক্যালকুলেশন করেন, আমি যদি ভুল না করি এটা ডিটারমিনেন্ট হওয়ার কথা -11। এবার দেখেন এই যে এখান থেকে ল্যামডা কিউব 6 ল্যামডা স্কয়ার 2 ল্যামডা ইকুয়ালস টু 11, এটা কি আমরা বলবো হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। আপনি যেভাবে করেন, আপনি যে আগের মতন করতেন এরকম করতেন, ল্যামডা মাইনাস এ আই এটা ইকুয়ালস টু, তারপরে এটাকে ধরে ডিটারমিনেন্ট করে 0 করতেন, তাহলে যেটা পাইতেন এখানে এটাই পাবেন, এখনো এটাই পাবেন। তাহলে এটা কি একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। দেখি তো বুঝতে পারছি কিনা, ঠিক আছে। এখন আমরা এটা কি সলভ করতে পারবো না, একটা কিউবিক কিভাবে ল্যামডার মানটা বের করে। এখানে কিন্তু এটা ইকুয়ালস টু 0 ধরতে হবে। এই দেখেন আমি কিন্তু ক্যারেক্টারিস্টিক বের করতে চাই, শর্টকাট লিখলাম, লিখি নাই, এই যে ভুল করছি, এটার ক্ষেত্রে লিখছি, তাহলে এটা ইকুয়ালস টু 0। ওকে এখানেও তাহলে এটা সমান 0 ধরতে হবে, এটাকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলা যাবে না যদি 0 না লেখেন। ওকে তাহলে এটাকে লেখেন 0। এখন এখান থেকে দেখেন ল্যামডা কিউব 6 ল্যামডা স্কয়ার 2 ল্যামডা -11 ইকুয়ালস টু 0, এই যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এটাকে আমরা এখন ল্যামডার মানটা বের করতে পারবো না, ছোটকালে এগুলো আমরা শিখি নাই। আগে দেখতে হবে কার জন্য এটা 0 হয়, ল্যামডার গুলো কত বসালে, ঠিক আছে। তারপরে আমরা তাকে একটা ফ্যাক্টর ধরবো, ফ্যাক্টর ধরে এটাকে সলভ করলে ল্যামডার মানটা বের হয়ে যাবে। এটা হচ্ছে আইগেন ভ্যালু বের করার সহজ টেকনিক। দেখি কোনো প্রশ্ন আছে কিনা। ধরেন এটা হচ্ছে আমাদের 2 নাম্বার, ছোট ম্যাথগুলো আসবে, আসলে এত বড়গুলো আসবে না, আমরা তো বড়গুলো দিয়ে ফেলি। এখানে এগুলো আপনার কিন্তু সহজ আছে। ধরেন এটা আইসা বললো এখানের আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর বের করো, এটা বলে দেবে। তো সহজ কি বলছিলাম, 2/2 যেহেতু ল্যামডা স্কয়ার, তারপর মাইনাস ট্রেস কত 4 ল্যামডা, তারপর ডিটারমিনেন্ট কত 3 এর ক্ষেত্রে 3 প্লাস 1, তাহলে হচ্ছে 4 হবে। দেখি তো বুঝতে পারছেন কিনা ডিটারমিনেন্টটা কত হবে। দেখেন আপনি কত কিছু করা লাগবে না, এক লাইনের মধ্যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বের করে ফেলবেন। দেখছেন। ওকে তাহলে এখন এটাকে সলভ করেন, এটাকে সলভ করলে যেটা আসবে সেটা হচ্ছে ল্যামডা বাই 2 হোল স্কয়ার, এখান থেকে পাবো ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে 2, ঠিক আছে। অর্থাৎ দুইটা 2 পাবো, কেন, কারণ ল্যামডার ভ্যালু তো দুইটা পাওয়ার কথা, স্কয়ার আছে যেহেতু, তার মানে এখানে রুটগুলো রিপিট করবে। দেখি তো বুঝতে পারছেন কিনা। আচ্ছা এবার একটা কথা শুনেন, তাহলে এইটা একটা ল্যামডা না, আর এটা একটা ল্যামডা না, তাহলে এটার নাম দেন ল্যামডা 1, এটার নাম দেন ল্যামডা 2। আমি কি বলছিলাম জানো, যে কোনো একটা স্কয়ার ম্যাট্রিক্সের যে আইগেন ভ্যালু বের হবে তাদের যোগফল, দেখেন তাদের যোগফল, এই যে ল্যামডা 1 আর ল্যামডা 2 এর যোগফলটা ট্রেসের সমান হবে। দেখেন তো ট্রেসের সমান আছে কিনা, 2 আর 2 যোগ করলে 4, 3 আর 1 4। আচ্ছা এদেরকে যদি গুণ করি না, এই যে ল্যামডা 1 আর ল্যামডা 2 কে যদি গুণ করি না, দেখেন গুণ করেন, তাহলে ডিটারমিনেন্টের সমান হবে, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের সমান হবে। দেখি তো কত, তাহলে 3 1 3 আর এখানে এটা
4। তাহলে দেখেন গুণ করেন 2 দুগুণে 4। দেখি তো বুঝতে পারছেন কিনা। তাহলে এরকম এমসিকিউ আসতে পারে। কি এমসিকিউ? এরকম দিতে পারে যে কোনো একটা ম্যাট্রিক্স আছে, কোনো একটা ম্যাট্রিক্স আছে যার কোনো একটা ম্যাট্রিক্স মানে 2/2, কোনো একটা 2/2 ম্যাট্রিক্স আছে যার ট্রেস 5, একটি আইগেন ভ্যালু 2 হলে অপরটি কত? এখন আমরা কি লিখবো? λ1 আর λ2 ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু যোগফল ট্রেসের সমান হবে। তার মানে একটা বলছে 2, ধরলাম λ2 জানি না, ট্রেস হচ্ছে 5, তাহলে এখান থেকে λ2 = 3। দেখি তো বুঝতে পারছি কিনা, কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে এভাবে করতে হবে। এই যে যেগুলো আমরা ইউজ করলাম সেইগুলো ইউজ করে আপনি সব করতে পারবেন। আমরা কি কথা বুঝাইতে পারছি? আমরা কি পারবো? হ্যাঁ, আইগেন ভেক্টরটা কেমনে বের করবেন? আমি আইগেন ভেক্টর একটা বের করা শিখাই। আইগেন ভেক্টর যেভাবে বের করবেন সেটা হচ্ছে এভাবে বের করবেন। কিভাবে? ধরেন এটার জন্য এখানে তো আসলে দুটা একই জিনিস, এই কারণে একটা বের করলে হয়ে যাবে। যেহেতু এই যে আমরা 2 এর জন্য বের করব, আবার একটা 2 এর জন্য বের করব, অর্থাৎ একই তো জিনিস। তার মানে আমি আপনাকে বলছিলাম আইগেন ভেক্টর বের করতে গেলে আপনাকে যেতে হবে এটাতে, কি জানো? av = λv, এটাতে যাইতে হবে। a কে a হচ্ছে 3 -1 1 1, v কে v আমরা বের করতে চাই, v হচ্ছে আইগেন ভেক্টর। মনে করে নেই v একটা আইগেন ভেক্টর, তাকে এভাবে লিখতেছে v1 v2। ওকে, ল্যামডা কত? 2। এবার দেখেন এই ভিটাকে কেমনে ধরতে হবে? v1 v2, ঠিক আছে? ওকে, এখন দেখেন আমি একটা কথা বলতে চাই। যদি কেউ বলেন ভিটা যে এরকম হবে, আপনি কেমনে বুঝলেন যে আপনার 2 সারি অন কলাম হবে? এটা আপনি কেমনে বুঝলেন? বুঝতে গেলে এরকম একটা দলিল নেন। সেটা হচ্ছে আমরা হচ্ছে v1 v2। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমি কেমনে লিখতে পারি? এখন গুণ করে দেন, ম্যাট্রিক্সের গুণ করে দেন। তাহলে 3v1 - v2, আর এখান থেকে পাই v1 v2, এখানে পাবো 2v1, এখানে পাবো 2v2। দেখি তো ঠিক আছে কিনা। আমি একত্রে লিখে ফেলছি। দুইটা ম্যাট্রিক্স কখন সমান হয় সেই কনসেপ্ট থেকে লিখছি। এখন এখান থেকে যদি আমি করি, দুইটাকে এক পাশে নিয়ে আসি, 3v1 - 2v1 - v, এটা = 0, আর এখান থেকে পাই v1 v2 - 2v2 = 0। দেখি তো বুঝছি কিনা। এই দুটোকে সলভ করলে কি আসে? পাবো হচ্ছে আপনার একটা v1, আর এখানে পাবো তাহলে v1 = v2, এরকম পাচ্ছি এটা থেকে। দেখেন ঠিক আছে কিনা। আর এখান থেকে কি পাচ্ছি? এখান থেকেও পাচ্ছি v1 = v2, অর্থাৎ যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে। এখন দেখেন কি বলছিলাম, আইগেন ভেক্টর 0 0 হতে পারবে না। তার মানে v1 এর মান, v2 এর মান যদি আপনি 0 ধরেন, v1 এর মান অটোমেটিক 0। তার মানে 0 ধরা যাবে না, 0 বাদে যা কিছু ধরেন তাই হচ্ছে আইগেন ভেক্টর হবে। তাহলে আমি মনে করে নিলাম যে v2 এর মান হচ্ছে k, তাহলে v1 এর মানে কত হবে? k হবে। এখন এখানে সাজান, এটাই তোমার আইগেন ভেক্টর। এই যে v সমান আমরা ধরে নিয়েছিলাম v1 আর v2। এখন দেখেন v1 এর মান কত ধরছি? k। v2 এর মান যদি k ধরি, তাহলে v1 এর মানও k হয়। তাহলে এখানে বসান kটা কমন নেন, তাহলে 1, 1, ঠিক আছে? তাহলে এই k এর মানের উপর নির্ভর করবে আইগেন ভেক্টর কত হবে। কেউ যদি k এর মান ধরে 1, তাহলে তার আইগেন ভেক্টর হচ্ছে 1, 1। এই যেরকম কেউ যদি বলে k এর মান 2, তার আইগেন ভেক্টর হচ্ছে 2, 2। এরকম বুঝতে পারছেন? তাহলে আইগেন ভেক্টর বের করার টেকনিকটা কি বলছি? একদম সহজ, ঠিক আছে? তাহলে আমাদের এই পর্যন্তই। আমরা কিন্তু মনে হতে পারে এমসিকিউ করাইনি, আমরা কিন্তু সব এমসিকিউ করাই ফেলছি, আমরা সবকিছু বলে ফেলছি এটার মধ্যে, ঠিক আছে? আচ্ছা, অনেক প্র্যাকটিস করবেন। এই পর্যন্তই আমাদের লিনিয়ার অ্যালজেব্রাটা শেষ হলো। সবার জন্য শুভকামনা রইল। আমি জ্বর এবং অসুস্থতা নিয়ে আমি ভিডিও করলাম, যেহেতু লিনিয়ার অ্যালজেব্রাটা শেষ করে ফেলছি। সবার প্রতি শুভকামনা রইল। তারপরে যদি কারো কোনো ধরনের কোশ্চেন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আসলে কিন্তু ওরকম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না বা ভালো স্টুডেন্ট না, আমি আসলে চেষ্টা করছি, আমি অনেক শিখছি। আমি যেন আমার যে উদ্দেশ্য, আমার যে গন্তব্য, সেটা যেন পৌঁছাতে পারি। আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।